গণতন্ত্রকে মানব সভ্যতার সর্বোচ্চ রাজনৈতিক অর্জন হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু ইতিহাস ও সমসাময়িক বিশ্ব রাজনীতিতে দেখা যায় নিয়মিত গণতান্ত্রিক নির্বাচন থাকা সত্ত্বেও বহু দেশে অকার্যকর শাসন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা ও জনবিচ্ছিন্ন নেতৃত্ব তৈরি হয়েছে। কোথাও ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করছে, কোথাও গণতান্ত্রিক কাঠামোর ভেতর থেকেই জন্ম নিয়েছে স্বৈরশাসন। ফলে গণতন্ত্র অনেক সময় জনগণের ক্ষমতায়নের বদলে হয়ে উঠেছে ক্ষমতা ধরে রাখার একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র। তাই গণতন্ত্রকে অন্ধভাবে মহিমান্বিত না করে বরং বাস্তবতার কাঠগড়ায় দাঁড় করিয়ে বোঝার চেষ্টা করব গণতন্ত্র কেন বারবার ব্যর্থ হয়। গণতন্ত্রের সবচেয়ে বড় দাবি হল এটি জনগণের মতামতের প্রতিফলন। তত্ত্বগতভাবে জনগণই এখানে সর্বময় ক্ষমতার উৎস, কিন্তু বাস্তবে এই ধারণাটি খুব দ্রুত রূপ নেয় সংখ্যাগরিষ্ঠের শাসনে, যেখানে সত্য, যোগ্যতা কিংবা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থ নয়, বরং কার পক্ষে কতটি ভোট পড়েছে সেটিই হয়ে দাঁড়ায় চূড়ান্ত মানদণ্ড। ফলে গণতন্ত্র অনেক সময় এমন সিদ্ধান্তকে বৈধতা দেয় যা জনপ্রিয় হলেও বাস্তবসম্মত নয়। এই ব্যবস্থায় একজন রাজনীতিবিদকে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বা নীতিগত গভীরতার প্রমাণ দিতে হয় না, তাকে প্রমাণ করতে হয় সে কতটা জনপ্রিয়। বক্তৃতার জোর, আবেগ উস্কে দেওয়ার ক্ষমতা এবং সহজ কিছু অবান্তর প্রতিশ্রুতিই এখানে রাজনৈতিক মূলধন। এর স্বাভাবিক ফল হিসেবে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চলে যায় এমন সব মানুষদের হাতে যারা গলাবাজিতে পারদর্শী, কিন্তু অর্থনীতি, প্রশাসন বা কূটনীতির জটিল বাস্তবতা সম্পর্কে তারা খুব কমই ধারণা রাখে। গণতান্ত্রিক ব্যবস্থার আরেকটি বড় সমস্যা হল সংস্কার বিমুখতা। যে সংস্কার বর্তমানে রাষ্ট্রের জন্য জরুরি, কিন্তু তা বাস্তবায়ন করলে রাজনৈতিক দলের ভোট কমে যেতে পারে, সে ধরনের সংস্কার প্রায়ই বাতিল করা হয়। এর বিপরীতে জনগণের ভোট পাওয়ার জন্য এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হয় যা তাৎক্ষণিকভাবে জনপ্রিয় হলেও দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর। বিশ্বের সবচেয়ে সফল বহুজাতিক কোম্পানিগুলো বিপুল সম্পদ ও বিশাল জনবল পরিচালনা করে অত্যন্ত পরিকল্পিত ও দক্ষতার সঙ্গে। অনেক ক্ষেত্রেই তাদের আর্থিক সক্ষমতা এবং ব্যবস্থাপনা বহু রাষ্ট্রের চেয়েও শক্তিশালী। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বিশ্বের কোনো সফল কোম্পানি গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় না। গণতন্ত্রই যদি সবচেয়ে কার্যকর পদ্ধতি হতো, তাহলে গণতন্ত্রের প্রচারক পশ্চিমারা তাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কর্মীদের মতামত নিয়েই পরিচালনা করত। গণতন্ত্রের সরকার মানেই একটি স্থায়ী নির্বাচনী মুডে থাকা প্রতিষ্ঠান। ক্ষমতায় আসার দিন থেকেই তাদের পরবর্তী নির্বাচনের হিসেব নিকেশ শুরু হয়ে যায়। 5 বছর পরপর ভোটের চাপের কারণে ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো পরবর্তী নির্বাচনে কিভাবে কারসাজি করবে এবং কিভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করবে সেই পরিকল্পনায় ব্যস্ত থাকে। সে কারণে তারা প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে না। অথচ কোনো দেশের প্রকৃত উন্নতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো বিকল্প নেই। শিক্ষা ব্যবস্থা সংস্কার, প্রশাসনিক দক্ষতা গড়ে তোলা, শিল্পায়ন কিংবা মানব সম্পদ উন্নয়নের মতো বিভিন্ন ধরনের কাজের ফলাফল মাত্র 5 বছরে দৃশ্যমান হয় না। ফলে মাত্র 5 বছরের মেয়াদে কোনো সরকারের পক্ষে বড় ও টেকসই পরিবর্তন আনা শুধু কঠিনই নয়, বাস্তব অর্থে প্রায় অসম্ভব। গণতান্ত্রিক যুক্তি অনুযায়ী বলা হয়, সরকার ভালো কাজ করলে জনগণ ভোট দিয়ে তাকে আবার ক্ষমতায় রাখবে, আর খারাপ করলে 5 বছর পর ভোটের মাধ্যমে সরিয়ে দেবে। আপাত দৃষ্টিতে এটি জনগণের ক্ষমতার সবচেয়ে বড় উদাহরণ মনে হলেও দীর্ঘমেয়াদে এটি রাষ্ট্রের উন্নয়নের জন্য একটি গভীর সংকট তৈরি করে। কারণ 5 বছরে একজন মানুষ তার পেশাগত জীবন, মানসিক অভ্যাস বা পারিবারিক বাস্তবতাও আমূল বদলাতে পারে না। তাহলে মাত্র 5 বছরে একটি দেশ, একটি জাতি বা একটি অর্থনৈতিক কাঠামো কিভাবে মৌলিকভাবে বদলাবে? বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতার আলোকে বলা যায়, আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছিল বলেই বৃহৎ পরিসরের অবকাঠামো উন্নয়ন বাস্তবায়ন করতে পেরেছিল। পদ্মা সেতু, মেট্রো রেল, বড় বড় বিদ্যুৎ কেন্দ্র কিংবা জাতীয় মহাসড়কের মতো বৃহৎ প্রকল্পগুলোর কোনোটিই 5 বছরের মধ্যে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত নেওয়া সম্ভব নয়। সে কারণেই 2009 থেকে 2014 সালের মধ্যে আওয়ামী লীগের প্রথম মেয়াদে তেমন কোনো উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি ছিল না। অধিকাংশ বড় প্রকল্পের বাস্তবায়ন ও দৃশ্যমান ফলাফল দেখা গেছে অনেক পরের দিকে, বিশেষ করে 2024 সালের নির্বাচনের আগের সময়গুলোতে। তবে এখানেই গণতন্ত্রের আরেকটি মৌলিক সমস্যা সামনে আসে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ উন্নয়নের পথ খুলে দিলেও একই সঙ্গে এটি প্রাতিষ্ঠানিক দুর্নীতিও বাড়িয়ে দেয়।
আওয়ামী লীগের আমলে দেশে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হলেও ভয়াবহ দুর্নীতির কারণে সাধারণ মানুষ সেই উন্নয়নের প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি শেষ পর্যন্ত উন্নয়নকে মানুষের চোখে অর্থহীন করে তোলে এবং গণতন্ত্রের প্রতি আস্থাকে আরও দুর্বল করে দেয়। ফরাসি বিপ্লবের পর থেকে ব্যবসায়ীরা সরকারের ক্ষমতা দুর্বল করার জন্যই মূলত এই ৫ বছরের সরকার ব্যবস্থার জন্ম দিয়েছিল। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় ইচ্ছাকৃতভাবে সরকারের স্বল্প মেয়াদ নির্ধারণ করা হয়েছে, যাতে করে কোনো সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় থেকে বাস্তবিক অর্থেই রাষ্ট্রকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে না পারে। ফলে রাজনীতি যতই অস্থির হয়, প্রকৃত ক্ষমতা ততই কর্পোরেট ও ব্যবসায়িক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়। সরকার আসে যায়, কিন্তু নীতি নির্ধারণের উপর প্রভাব বিস্তার করে মূলত পুঁজিপতিরা। জুলাই অভ্যুত্থানের আগে যে সমস্ত ব্যবসায়ীরা সরকারের সুবিধাভোগী ছিল, তারাই এখনও সুবিধাভোগ করছে। ভবিষ্যতেও যে দলই ক্ষমতায় আসুক না কেন, ওই একই ব্যবসায়ী গোষ্ঠী পেছন থেকে সরকারকে নিয়ন্ত্রণ করবে। গণতন্ত্রের সবচেয়ে বড় ভয়াবহ দিক হল এখানে অযোগ্যতা কোনো বাধা নয়। একজন দক্ষ অর্থনীতিবিদ, যিনি রাষ্ট্রের বাজেট, ঋণ ব্যবস্থা বা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি বোঝেন, আর অন্যদিকে একজন অশিক্ষিত উস্কানিদাতা, যিনি শুধু আবেগ উস্কে দিতে জানেন, এই দুইজনের ভোটের ওজন গণতন্ত্রের সমান। শুধু সমানই নয়, বাস্তবে উস্কানিদাতাই এখানে বেশি সফল। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে একজন অশিক্ষিত দুর্নীতিবাজ ও বিতর্কিত নেতা অনায়াসেই একজন সুশিক্ষিত, সৎ ও নীতিবান প্রার্থীকে নির্বাচনে পরাজিত করেছে। কারণ গণতন্ত্রে যুক্তি বিক্রি হয় না, বিক্রি হয় আবেগ। এখানে নীতিমালা, পরিকল্পনা বা কাঠামোগত সংস্কারের আলোচনা নয়, বরং স্লোগান, ভয় দেখানো আর বিভাজনই ভোট টানে। এর ফল হিসেবে রাষ্ট্র পরিচালনার জায়গায় এমন সব নেতৃত্ব আসে যারা ক্ষমতা অর্জনে দক্ষ হলেও দেশকে কোন পথে নিয়ে যেতে হবে সে বিষয়ে তারা সম্পূর্ণ অজ্ঞ। গণতন্ত্রে জনগণকে বলা হয় ক্ষমতার উৎস, কিন্তু তারা সিদ্ধান্তের দায়ের অংশীদার নয়। জনগণ ভোট দেয়, কিন্তু সেই ভোটের ফলাফল খারাপ হলে জনগণ তার দায় নিতে চায় না। সরকার ব্যর্থ হলে জনগণ বলে এই দলটাই খারাপ, আবার সরকার সফল হলে বলে জনতাই জয়ী হয়েছে। কিন্তু বাস্তবে এমন নজির খুব কমই আছে যেখানে গণতান্ত্রিক কোনো দেশের জনগণ তাদের সরকারের প্রতি শতভাগ সন্তুষ্ট হয়েছে। অন্যদিকে অধিকাংশ রাজনীতিবিদ সেবা দিতে রাজনীতিতে আসে না, তারা আসে শাসন করতে। এটি কোনো একটি দেশের সমস্যা নয়, প্রায় সমগ্র বিশ্বের চিত্র। এমনকি যুক্তরাষ্ট্রের মতো তথাকথিত উন্নত গণতন্ত্রের দেশেও মূর্খ নেতার হাতে ক্ষমতার অপব্যবহারের প্রবণতা স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের শাসনামল দেখলেই বোঝা যায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও একজন গণতান্ত্রিক নেতা কিভাবে একনায়কতান্ত্রিক মানসিকতায় রাষ্ট্র পরিচালনা করতে পারে। অযোগ্য নেতৃত্ব, দায়হীন জনগণ আর ক্ষমতালোভী রাজনৈতিক কাঠামোর সমন্বয়েই গণতন্ত্র বারবার নিজের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। প্রচলিত ধারণা হল গণতন্ত্র মানেই জবাবদিহিতা, কিন্তু বাস্তবে এটি একটি আইনি মুখোশ মাত্র। গণতান্ত্রিক নির্বাচনে জিততে বিপুল পরিমাণ টাকা খরচ করতে হয়, সেই টাকা তুলতে আবার ক্ষমতা লাগে, আর ক্ষমতা ধরে রাখতে দরকার হয় আরও টাকা। দুর্নীতির এই দুষ্টচক্র কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং দুর্নীতি হয়ে ওঠে গণতান্ত্রিক পুরো সিস্টেমকে সচল রাখার জ্বালানি। নির্বাচনের আগে পরে দুর্নীতিবিরোধী স্লোগান শোনা গেলেও বাস্তবে সেই দুর্নীতির সুযোগ পাওয়ার জন্যই রাজনীতিবিদরা নির্বাচনে দাঁড়ায়। গণতন্ত্র হয়তো স্বৈরশাসন বা একনায়কতন্ত্রের মতো সরাসরি ভয়ঙ্কর নয়, কিন্তু গণতন্ত্রকে যেভাবে সর্বোত্তম ব্যবস্থা হিসেবে পবিত্র করে তোলা হয় সেটিই সবচেয়ে বড় ভণ্ডামি। গণতন্ত্র কেবল তখনই তুলনামূলকভাবে কাজ করে যখন সমাজের বড় একটি অংশ শিক্ষিত হয় এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও স্বাধীন, একই সাথে রাজনীতিবিদদের একটি উল্লেখযোগ্য অংশ ন্যূনতম নৈতিকতার মধ্যে থাকে। বাস্তব দুনিয়ায় এই সমস্ত শর্ত একসঙ্গে পাওয়া অত্যন্ত বিরল। ফলে অধিকাংশ দেশে গণতন্ত্র তার আদর্শরূপে নয়, বরং একটি বিকৃত ও দুর্বল কাঠামো হিসেবেই কাজ করে। সত্যিকার অর্থে প্রত্যেকটি গণতান্ত্রিক দেশেরই গণতন্ত্রের কারণেই আলাদা আলাদা কিছু চ্যালেঞ্জ বা সমস্যা তৈরি হয়। গণতন্ত্র বারবার ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হল এর অন্তর্নিহিত দুর্বলতাগুলোকে দেখেও না দেখার ভান করা। বাস্তবে মানুষ আবেগপ্রবণ, স্বার্থপর এবং স্বল্পমেয়াদী লাভে আসক্ত। গণতন্ত্র এই মানবিক দুর্বলতাগুলোকে সংশোধন করার বদলে অনেক সময় সেগুলোকেই বৈধতা দেয়। আবেগকে ভোটে রূপ দেয়, স্বার্থপরতাকে রাজনৈতিক কৌশল বানায় এবং স্বল্পমেয়াদী লাভকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করে। ফলে গণতন্ত্র আদর্শের সঙ্গে নয়, মানুষের দুর্বলতার সঙ্গেই বেশি সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে।
গণতন্ত্র দিয়ে যদি সত্যিকার অর্থে ভালো রাষ্ট্র গঠন করতে হয়, তবে সবার আগে গণতন্ত্রের সীমাবদ্ধতাগুলো অকপটে স্বীকার করতে হবে। এই ব্যবস্থাকে দেবতার আসন থেকে নামিয়ে এনে বাস্তবের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে সমাজবিজ্ঞানী লেকি পর্যন্ত বহু প্রভাবশালী চিন্তাবিদও গণতন্ত্রের বিভিন্ন ত্রুটিপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে গণতন্ত্রকে কেন মূর্খদের শাসন ব্যবস্থা বলা হয় সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।